মানে বাংলাদেশের ইতিহাসে এটিও আরেকটি নজিরবিহীন ঘটনা। যেমনটা আমরা দেখলাম যে আসামির কাঠগড়ায় আ আ বিচারপতি সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক। আবার আপনাদের সময়েও একজন সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। তার দায়িত্ব মেয়াদ পূর্তির আগেই। তানভীর, আপনি প্রফেশনাল জার্নালিজম থেকে আসছেন, স্টিল ইউ আর ওয়ার্কিং জার্নালিস্ট। আপনাকে একটু পিছনে নিতে চাই। সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন কেমাল উদ্দিন হোসেন। উনি এজলাসে বসে একটা মামলার শুনানি করতেছেন। এই সময়ে ওনার বেঞ্চ অফিসার এসে কাগজ ধরাই দিলেন, বলে স্যার এই কাগজটা একটু দেখেন। কি বলে, বিচারপতিদের বয়স কমিয়ে দিয়েছে, তাহলে তো আপনি এখন আর প্রধান বিচারপতি নাই। উনি কিন্তু এজলাস থেকে বেরিয়ে আসলেন। তারপরে উনি যদি না থাকেন, সেকেন্ড প্রধান বিচারপতি হবেন বিচারপতি কে এম সোবহান। কে এম সোবহানকে পরের দিনই একটা নোটিশ দিয়ে বলা হলো যে তোমাকে অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে বিচার বিভাগের মাথা মুড়িয়ে দেওয়া সর্বপ্রথম ঘটে গেল কিন্তু এস কে সিনহার পূর্বে। এখন এস কে সিনহার কেসটাকে আমি ডিটেলসে যাব না আমাদের সময়ের সংক্ষিপ্ততায়। আমি শুধু এইখানে যেতে চাই, জাস্টিস এস কে সিনহাকে নিয়ে যখন অনেক আলোচনা, অনেক বিতর্ক শুরু হলো, তখন তার কলিগ জাজরা সবাই, একজন বাদেও না, সবাই মিলে বললেন ওনার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, আমাদের কাছে যে তথ্যপাত্র আছে, আমরা ওনার সঙ্গে এজলাসে আর বসবো না। এইটা যখন বিচারপতি এম এ ওহাব, বিচারপতি মির্জা হোসেন হায়দার থেকে শুরু করে সকল বিচারপতিরা বললেন ওনার সঙ্গে আমরা এজলাসে বসবো না। অন্যান্য বিচারপতিরা বলছেন তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগগুলো কি প্রমাণিত হয়েছিল? তার সাথে এই বিচারপতি সিনহার সাথে এজলাসে বসবেন না, এটা আপনারা কখন জানতে পারলেন অন্যান্য বিচারপতিরা? যখন আপনারা তাকে পদত্যাগে বাধ্য করছিলেন তখন? নাকি আপনারা আগে থেকেই জানতেন? তো আগে না, থেকে আমরা কেউ জানতাম না। আচ্ছা, আমরা আগে কেউ থেকে জানতাম না। বাহ! মহামান্য আপনারা একজন ব্যক্তিকে একটি রাষ্ট্রযন্ত্রের প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছেন, আপনি আগে থেকে জানতেন না তার বিরুদ্ধে দুর্নীতি রয়েছে? দেখুন, আপনি অনেকেই কিন্তু এটা আমাকে এবং সাধারণ দর্শকদের বিশ্বাস করতে বলছেন? আপনি এমন একজন বিচারপতি নির্বাচন করলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এটি আপনারা আগে থেকে জানতেন না। যখনই আপনারা তাকে পদত্যাগে বাধ্য করলেন, তখন বাকি এজলাসের বিচারপতিরা জেনে গেল তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং সেই অভিযোগগুলো প্রমাণিতও হলো না। এটি না, বিশ্বাসযোগ্য? না, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রধান বিচারপতিকে নিয়ে যখন উত্তাল অবস্থা জাস্টিস এস কে সিনহাকে নিয়ে, তখন অন্যান্য বিচারপতিরা মহামান্য রাষ্ট্রপতি যেহেতু তাদের নিয়োগকর্তা, তার সঙ্গে দেখা করলেন। রাষ্ট্রপতি সেখানে তাদের কাছে বান্ডিল আকারে তদন্ত রিপোর্ট উপস্থাপন করলেন। এই যে কোনো তদন্ত বিচারকদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপতির কাছে রিপোর্ট যাবে এবং ফাইনাল ডিসিশন দেওয়ার অথরিটি কিন্তু রাষ্ট্রপতি আইন অনুযায়ী। আমরা কি জানতাম না তাকে নিয়োগ দেওয়ার সময়? তানভীর, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু মীর জাফর তার আপনজন ছিল। বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু মোস্তাক আহমেদ ছিল। এরকম অনেক জায়গায় দেখা যায় যে আমরা অনেক সময় সবকিছু থরলি জানি না। বিশ্বাসী যখন ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তাকেই বলা হয় বিশ্বাসঘাতক। আগে কিন্তু বিশ্বাসী হতে হয়। এখন এস কে সিনহার ঘটনা প্রবাহ যেগুলি তথ্য উপাত্ত তদন্ত করে মহামান্য রাষ্ট্রপতি পেয়েছিলেন, কারণ তদন্ত করাবার অথরিটিও কিন্তু তিনি, সেই বিষয়গুলো তো রাষ্ট্রের পক্ষে উনিই দেখবেন। এটা তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী বা আমি কি ছিলাম, আমি তখন কেউ ছিলাম না, আমি তখন মন্ত্রী এমপি কিছুই ছিলাম না, কিন্তু আমি ওন করি যে সেই অভিযোগের কারণেই কিন্তু বিচারপতিরা তার সঙ্গে না বসায়, তার রিজাইন দেওয়া ছাড়া আর কোনো পরিস্থিতি সেই সময় ছিল না। এখন আপনারা কি রিগ্রেট করেন কিনা যে কারণে বিচারপতি সিনহাকে অপদস্থ হয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, একই ঘটনার ধারাবাহিকতায় রাজনৈতিকভাবে এই সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকও এভাবে হয়রানির শিকার হচ্ছেন? আপনাদেরই ফাঁদে আরেকজন বিচারপতি এরকম ভাবে হয়রানির শিকার হচ্ছেন। আবার নতুন আরেকটি সরকার আসলে আবার এখন বর্তমান যারা আছেন তারাও এভাবে হাতকড়া দিয়ে বেঁধে নেওয়া হবে। তাহলে সাধারণ মানুষ এই বিচার বিভাগের উপরে আসলে কিভাবে আস্থা রাখবে? বিচারের বাণী রবীন্দ্রনাথ থাকলে নতুন করে কবিতা লিখতেন, বিচারের বাণী প্রকাশ্যে কাঁপছে। একক ব্যক্তির একটা লেখার মধ্য থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হলো। সেই ব্যক্তি হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসসির। সেই সৈয়দ জিয়ার মুদাসসিরের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই। তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিষয়ে যদি খায়রুল হককে অভিযুক্ত করা হয়, তাহলে খায়রুল হক তো ওয়ান ম্যান, আর এককভাবে যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে গোলমাল করে ভয়ঙ্কর অবস্থা করলেন সৈয়দ জিয়ার মুদাসসির,
যিনি ছাত্র শিবিরের মিটিং এ চিফ গেস্ট হয়ে যান, বিএনপির মিটিং এ যেতে পারেন আমি জানি না, তো সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নাই। মামলাটা হলো এবিএম খায়রুল হকের বিরুদ্ধে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা থাকবে, তাইলে ওনাদের একটা টার্গেট হইলো আমার প্রধান বিচারপতি পদটা সিকিউর করতে হবে, তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তো তার মানে এই যে বিচারপতি দেরকে টপকিয়ে ডিঙ্গিয়ে সিনিয়রিটি ব্রেক করে দলীয়করণ করে এই যে বিচার ব্যবস্থাটাকে একটা জগা খিচুড়ির পর্যায়ে নিয়ে আসছেন, রাজনীতিবিদ হিসেবে কি আপনাদের কখনো এগুলো নিজেরা আয়নায় চিন্তা করেন কিনা যে আমাদের উপর আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের? তানভীর আহমেদ, আমি অন্ধ না, ব্যর্থতার দায় আমি রাজনীতিবিদ না, আমি একজন সিম্পল কর্মী। আমি বেসিক্যালি একটা প্রফেশনাল জায়গা থেকে আসা, আমি একজন সাধারণ কর্মী একটা দলের। আমি সেই কর্মীর জায়গা থেকে বলবো এই ব্যর্থতা দায় কেউ অস্বীকার করতে পারে না। জি, ৯৬ সালের দেশের রাস্তায় ট্যাঙ্ক নামাইতে হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেনাবাহিনীকে কেন নামাইতে হলো তত্ত্বাবধায়ক সরকার যদি ঠিক থাকে? তারপরে আপনার ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে যখন আসলেন তত্ত্বাবধায়ক সরকার, এসেই ওনারা ১০ জন সচিবকে বিদায় করে দিতে হইলো কেন? আমি সেই জায়গাটা একটু আসছি ৩০ যে মিনিটের মধ্যে ১০ জন সচিবকে বিদায় করে দিতে হয়েছে। তাহলে ২০০৬ সালে ইয়াজউদ্দিন সাহেব এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে নিজে রাষ্ট্রপতি এসে নিজে তত্ত্বাবধায়ক সরকার। তাহলে কোনোটাই তো আসলে ওয়ার্ক করে নাই। একটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা নিয়ে এসেছেন, আপনাদের উপরে জনগণের আস্থা নাই। রাজনীতিবিদ একটা রাজনৈতিক দলের উপর আরেকটা রাজনৈতিক দলের আস্থা নাই, তো নিয়ে আসলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যাদেরকে আপনারা বসাচ্ছেন তাদের উপরেও আপনাদের আস্থা নাই, জনগণেরও আস্থা নাই। তো এই কেওয়াসের মধ্যে জনগণ না, এখানে তানভীর আমি একটু ক্লিয়ার করি, আপনি চমৎকারভাবে বলছেন। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে কন্টিনিউশনটা, সেই কন্টিনিউশনটা ডিস্টার্ব কখন হলো? সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আমরা যখন হস্তক্ষেপ করে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক হয়ে গেলেন, কোর্টকেও ডিসিশন দিতে দিলেন না, তখন কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটারও কবর রচনা করা হলো ওই জায়গায়, এবং সে সময় বিএনপি কিন্তু এই কাজটি করলো। আপনাদের সময়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার মেয়াদ পূর্তির ৮১ দিন আগেই তাকে আপনারা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। তো আপনাদের মানে বাংলাদেশের ইতিহাসে এটিও আরেকটি নজিরবিহীন ঘটনা। যেমনটা আমরা দেখলাম যে আসামির কাঠগড়ায় সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক, আবার আপনাদের সময়েও একজন সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল তার দায়িত্ব মেয়াদ পূর্তির আগেই। তানভীর, আপনি প্রফেশনাল জার্নালিজম থেকে আসছেন, স্টিল ইউর ওয়ার্কিং জার্নালিস্ট, আপনাকে একটু পিছনে নিতে চাই। সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন কেমাল উদ্দিন হোসেন। উনি এজলাসে বসে একটা মামলার শুনানি করতেছেন। এই সময়ে ওনার বেঞ্চ অফিসার এসে কাগজ ধরাই দিলেন, বলে স্যার এই কাগজটা একটু দেখেন। কি বলে, বিচারপতিদের বয়স কমিয়ে দিয়েছে, তাহলে তো আপনি এখন আর প্রধান বিচারপতি নাই। উনি কিন্তু এজলাস থেকে বেরিয়ে আসলেন। তারপরে উনি যদি না থাকেন, সেকেন্ড প্রধান বিচারপতি হবেন বিচারপতি কে এম সোবহান। কে এম সোবহানকে পরের দিনই একটা নোটিশ দিয়ে বলা হলো যে তোমাকে অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে বিচার বিভাগের মাথা মুড়িয়ে দেওয়া সর্বপ্রথম ঘটে গেল কিন্তু এস কে সিনহার পূর্বে। এখন এস কে সিনহার কেসটাকে আমি ডিটেলসে যাব না আমাদের সময়ের সংক্ষিপ্ততায়, আমি শুধু এইখানে যেতে চাই। জাস্টিস এস কে সিনহাকে নিয়ে যখন অনেক আলোচনা, অনেক বিতর্ক শুরু হলো, তখন তার কলিগ জাজরা সবাই, একজন বাদেও না, সবাই মিলে বললেন ওনার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, আমাদের কাছে যে তথ্যপাত্র আছে, আমরা ওনার সঙ্গে এজলাসে আর বসবো না। এইটা যখন বিচারপতি এম এ ওহাব, বিচারপতি মির্জা হোসেন হায়দার থেকে শুরু করে সকল বিচারপতিরা বললেন ওনার সঙ্গে আমরা এজলাসে বসবো না, তখন কিন্তু সুপ্রিম কোর্ট স্ট্রাক্ট হয়ে গেল। সেই সময় কিন্তু আচ্ছা, একটু আপনাকে থামাই। অন্যান্য বিচারপতিরা বলছেন তার বিরুদ্ধে অভিযোগ আছে, সে অভিযোগগুলো কি প্রমাণিত হয়েছিল? তার সাথে এই বিচারপতি সিনহার সাথে এজলাসে বসবেন না, এটা আপনারা কখন জানতে পারলেন অন্যান্য বিচারপতিরা? যখন আপনারা তাকে পদত্যাগে বাধ্য করছিলেন তখন? নাকি আপনারা আগে থেকেই জানতেন? তো আগে না, থেকে আমরা কেউ জানতাম না, আচ্ছা, আমরা আগে কেউ থেকে জানতাম না। বাহ! মহামান্য আপনারা একজন ব্যক্তিকে একটি রাষ্ট্রযন্ত্রের প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছেন, আপনি আগে থেকে জানতেন না তার বিরুদ্ধে দুর্নীতি রয়েছে?
দেখুন আপনি অনেকেই কিন্তু এটা আমাকে অন- এবং সাধারণ দর্শকদের বিশ্বাস করতে বলছেন? আপনি এমন একজন বিচারপতি নির্বাচন করলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এটি আপনারা আগে থেকে জানতেন না। যখনই আপনারা তাকে পদত্যাগে বাধ্য করলেন, তখন বাকি এজলাসের বিচারপতিরা জেনে গেল তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং সেই অভিযোগগুলো প্রমাণিতও হলো না। এটি না বিশ্বাসযোগ্য? এই না এখানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রধান বিচারপতিকে নিয়ে যখন উত্তাল অবস্থা জাস্টিস এস কে সিনহাকে নিয়ে, তখন অন্যান্য বিচারপতিরা মহামান্য রাষ্ট্রপতি যেহেতু তাদের নিয়োগকর্তা তার সঙ্গে দেখা করলেন। রাষ্ট্রপতি সেখানে তাদের কাছে বান্ডিল আকারে তদন্ত রিপোর্ট উপস্থাপন করলেন। এই যে কোনো তদন্ত বিচারকদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপতির কাছে রিপোর্ট যাবে এবং ফাইনাল ডিসিশন দেওয়ার অথরিটি কিন্তু রাষ্ট্রপতি আইন অনুযায়ী। তারা তার কাছে বান্ডিল আকারে অভিযোগ তুলে ধরলেন যে এই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ আমার কাছে আসছে, আপনারা ডিসাইড করেন আমার কি করা উচিত। তিনি হয়তো চেয়েছিলেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে নাকি অন্য কিছু হবে। ওনরা সবাই সেই কাগজপত্র পেয়ে এবং সেই কাগজপত্রের কারণ তারা সবাই অ্যাপিলেট ডিভিশনের জাজ, তাদের তো বোধ শক্তি আছে, তাদের প্রজ্ঞা আছে, মেধা আছে, অভিজ্ঞতা আছে, আইনগতভাবে স্কলার তারা। তারা দেখার পরে তারা ওপিনিয়ন দিয়ে রাষ্ট্রপতিকে জানালেন যে ওনার সঙ্গে আমরা আর একত্রে কোর্টে বসবো না। এই সিচুয়েশনটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো হয় নাই। আর একটা ফানি কথা আপনি বলছেন, না ফানি না যৌক্তিক, যে আমরা কি জানতাম না তাকে নিয়োগ দেওয়ার সময়। তানভীর, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু মীর জাফর তার আপনজন ছিল, বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু মোস্তাক আহমেদ ছিল। এরকম অনেক জায়গায় দেখা যায় যে আমরা অনেক সময় সবকিছু থরলি জানি না। বিশ্বাসী যখন ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তাকেই বলা হয় বিশ্বাসঘাতক, আগে কিন্তু বিশ্বাসী হতে হয়। এখন এস কে সিনহার ঘটনা প্রবাহ যেগুলি তথ্য উপাত্ত তদন্ত করে মহামান্য রাষ্ট্রপতি পেয়েছিলেন, কারণ তদন্ত করাবার অথরিটিও কিন্তু তিনি, সেই বিষয়গুলো তো রাষ্ট্রের পক্ষে উনিই দেখবেন। এটা তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী বা আমি কি ছিলাম, আমি তখন কেউ ছিলাম না, আমি তখন মন্ত্রী এমপি কিছুই ছিলাম না, কিন্তু আমি ওন করি যে সেই অভিযোগের কারণেই কিন্তু বিচারপতিরা তার সঙ্গে না বসায়, তার রিজাইন দেওয়া ছাড়া আর কোনো পরিস্থিতি সেই সময় ছিল না। এখন আপনারা কি রিগ্রেট করেন কিনা? যে কারণেই বিচারপতি সিনহাকে অপদস্থ হয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, একই ঘটনার ধারাবাহিকতায় রাজনৈতিকভাবে এই সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকও এভাবে হয়রানির শিকার হচ্ছেন। আপনাদেরই ফাঁদে আরেকজন বিচারপতি এরকমভাবে হয়রানির শিকার হচ্ছেন। আবার নতুন আরেকটি সরকার আসলে আবার এখন বর্তমান যারা আছেন তারাও এভাবে হাতকড়া দিয়ে বেঁধে নেয়া হবে। তাহলে সাধারণ মানুষ এই বিচার বিভাগের উপরে আসলে কিভাবে আস্থা রাখবে? বিচারের বাণী রবীন্দ্রনাথ থাকলে নতুন করে কবিতা লিখতেন, বিচারের বাণী প্রকাশ্যে কাঁপছে। হ্যাঁ, দেখুন একই ধরনের মানে একই ঘটনার ধারাবাহিকতা না। জাস্টিস এস কে সিনহার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল এখন পর্যন্ত কিন্তু জাস্টিস খায়রুল হকের বিরুদ্ধে সে জাতীয় অভিযোগ আসে নাই। আপনি যদি আরো একটু পিছনে যান, ধরেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা নিয়ে তো আলোচনা এখানে আসছে। ধরুন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কনস্টিটিউশনে ছিল, তখন কিন্তু ছিল। সেই সময় নিয়মটা ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস উইল বি দি চিফ অব দি কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন এইখানে দেখা গেল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হন জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী। উনি সিলেটের মানুষ, উনি খুব সবার দৃষ্টিতে সৎ মানুষ ছিলেন। তো উনি বিচারকদের বয়স বাড়াবার জন্য অ্যাপ্রোচ করেছিলেন। উনি দীর্ঘদিন চেষ্টা করার পর সেটা বাড়ানো হলো না। উনি রিটায়ারমেন্টে যাওয়ার পূর্বক্ষণেই বয়সটা বাড়ানো হলো উইথ এ টার্গেট, যাতে আর একজন ব্যক্তি তখন যিনি প্রধান বিচারপতি তাকে যাতে নেক্সট চিফ জাস্টিস হিসাবে রিটায়ার্ড চিফ জাস্টিস হিসেবে পাওয়া যায় এবং তিনি যাতে কেয়ারটেকারের চিফ হন। এটি নিয়ে যখন দেশে আন্দোলন শুরু হলো বিভিন্ন রকম, তখন তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ তিনি অ্যানাউন্স করলেন যে কেউরে দরকার নাই, আমি রাষ্ট্রপতি, আমি চিফ অ্যাডভাইজার হয়ে গেলাম। উনি অ্যানাউন্স করে দিলেন। তখন এইটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি আওলাদ আলী সাহেবের কোর্টে একটা রিট মামলা হলো। ইন্টারেস্টিং হলো, সেই রিট মামলা যারা বাদী ছিলেন এর ভিতরে একজন ছিলেন প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ডক্টর কামাল আমিরুল ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দল। আওলাদ আলী সাহেব ওইটা শুনানি করতে যেয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, একটা গুরুতর অভিযোগ আসছে যে সাবেক প্রধান বিচারপতিকে বাদ দিয়েই উনি একা দায়িত্ব নিয়েছেন, আমরা এটাকে শুনি, একটা রুল ইস্যু করব। অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী, তখন বিএনপির অ্যাটর্নি জেনারেল, তিনি বললেন যে বিকালবেলা একটা অর্ডার দেন, আমি একটা ডিসিশন আছে ডিসিশনটা দেখাবো। সবাই চলে গেল যে বিকালে উনি অর্ডার দেবেন। বিকালবেলায় অ্যাটর্নি জেনারেল কোর্টে এসে একটা কাগজ ধরিয়ে দিলেন যে প্রধান বিচারপতি সৈয়দ মোদাসির সাহেব লিখে দিয়েছেন এই কোর্টে এই মামলার শুনানি হবে না। তো যখন
ওই আওলাদ আলী সাহেব কাগজ পেলেন, তো চিফ জাস্টিস লিখে দিয়েছে তুমি আর শুনানি করবা না। তখন সে বললেন যে আমার আর অর্ডার দেওয়ার এখতিয়ার নাই। তখনই কিন্তু সবাই প্রধান বিচারপতির চেম্বারে গেলেন, উত্তাল হয়ে উঠলো বাংলাদেশ। অন 11-এর প্রেক্ষাপট তখনই রচনা হলো যে একক ব্যক্তির একটা লেখার মধ্য থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হলো। সেই ব্যক্তি হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির। সেই সৈয়দ জেআর মোদাচ্ছিরের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই। তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিষয়ে যদি খায়রুল্লাহকে অভিযুক্ত করা হয়, তাহলে খায়রুল্লাহ তো ওয়ান ম্যান, আর এককভাবে যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে গোলমাল করে ভয়ঙ্কর অবস্থা করলেন সৈয়দ জেআর মোদাচ্ছির, যিনি ছাত্র শিবিরের মিটিং এ চিফ গেস্ট হয়ে যান, বিএনপির মিটিং এ যেতে পারেন আমি জানি না, তো সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নাই। মামলাটা হলো এবিএম খায়রুল হকের বিরুদ্ধে। কাজে আরেকটা বিষয় আমি বলি, জুডিশিয়াল দায়িত্ব থেকে বিচারপতি জয়নুল আবেদিন 21 আগস্টের গ্রেনেড হামলার তদন্ত করতে গিয়ে তিনি এমন একটা রিপোর্ট দিলেন যে এই খুনের ঘটনাটাকে তিনি অন্য খাতে প্রবাহিত করলেন, যে বললেন যে জজ মিয়া কাহিনী তৈরি করে দিলেন। এখন যদি কোনো বিচারিক প্রক্রিয়াকে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য দিকে প্রভাবিত করে, তাহলে সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধ হিসাবে গণ্য হয়। সেই ব্যক্তি কিন্তু বেঁচে আছেন, তার বিরুদ্ধে কিন্তু এখনো ন্যূনতম কোনোভাবে কোনো স্টেপস কেউ নেয়নি। ফলে এখন এই যে আমি উদাহরণ দিলাম আপনাকে। এখন হয় কি, আপনারা আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তুখোড় উত্তর দিচ্ছেন। আমি খুবই চমৎকৃত হচ্ছি আপনার উত্তরে। কিন্তু আপনাদের উপরে জনগণের আস্থাটা নাই কেন? যে আপনারা একটা সঠিক মানে ব্যালেন্স নির্বাচন উপহার দিবেন। আপনাদের জন্য কেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হয়? আর বিচারপতিদেরকে কেন কলঙ্কিত হইতে হয়? বিচারপতিদের তো কাজ না ইলেকশন করা। সুশীল সমাজেরও কাজ না ইলেকশন করা। ইলেকশন করার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। তো আপনারা বিশেষ করে রাজনীতিবিদরা রাষ্ট্রযন্ত্রের এই অর্গানগুলোকে একেবারেই আস্থার জায়গায় আপনারা নিয়ে আসতে পারেন নাই। স্বাধীনতার এই অর্ধ শতাব্দী আ আ পেরিয়ে যাওয়ার পরও এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে করতে হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন? বিচারপতি। প্রধান বিচারপতি, ইমিডিয়েট পাস বিচারপতি। এখন রাজনৈতিক দলগুলো আপনারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা থাকবে, তাইলে ওনাদের একটা টার্গেট হইলো আমার প্রধান বিচারপতি পদটা সিকিউর করতে হবে। তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তো তার মানে এই যে বিচারপতি দেরকে টপকিয়ে, ডিঙ্গিয়ে, সিনিয়রিটি ব্রেক করে, দলীয়করণ করে এই যে বিচার ব্যবস্থাটাকে একটা জগা খিচুড়ির পর্যায়ে নিয়ে আসছেন, রাজনীতিবিদ হিসেবে কি আপনাদের কখনো এগুলো নিজেরা আয়নায় চিন্তা করেন কিনা যে আমাদের উপর আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের? তানভীর আহমেদ, আমি অন্ধ না। ব্যর্থতার দায় আমি রাজনীতিবিদ না, আমি একজন সিম্পল কর্মী। আমি বেসিক্যালি একটা প্রফেশনাল জায়গা থেকে আসা। আমি একজন সাধারণ কর্মী একটা দলের। আমি সেই কর্মীর জায়গা থেকে বলবো এই ব্যর্থতা দায় কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু আপনার সিনারিওটা একটু দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তাটা কেন আমরা মানে প্রয়োজনটা কেন বোধ করলাম আমরা বলতে, তখন কিন্তু সবাই মিলে করা হয়েছিল। সেটা হলো, প্রথম হলো মাগুরায় একটা নির্বাচন হলো। মাগুরার সময় যিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন উনি কিন্তু একজন বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের। উনি মাগুরার ঘটনা দেখে সে ঢাকায় হতাশা ব্যক্ত করলেন। ঢাকায় রমনায় নির্বাচন হলো মোসাদ্দেক আলী ফালু এবং তার কাউন্টার পার্ট ছিল মেজর মান্নান, যিনি বদরুদ্দোজা চৌধুরীর পার্টির সেক্রেটারি। এই কন্টেস্টে দেখা গেল বাইরের থেকে ট্রাকে করে লোক এসে ভোট দিয়ে যাচ্ছে। এই যে সিনারিওগুলো হলো, তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন, বিচারপতি সাদেক সাহেব, বিচারপতি এম এ আজিজ, বিচারপতি রৌফ সাহেব, সৈন্যরা, তারা অসহায়ের মতো থেকে গেলেন। তখন কিন্তু মনে হলো যে থার্ড কেউ আসা দরকার যিনি স্ট্রংলি এটাকে ডিটারমাইন্ড করতে পারেন। তখন সবাই মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ডিমান্ডটা করা হলো। যদিও দিদেন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে বলছিলেন যে নিরপেক্ষ কোনো লোক পাওয়া যাবে না, পাগল এবং শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। তারপর উনি কিন্তু একটা ইলেকশন করলেন 15ই ফেব্রুয়ারি 1996-তে। আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারটা এস্টাবলিশড হলো। এখন এইখান থেকে হলো ইম্পর্টেন্টটা, এই যে তত্ত্বাবধায়কটা কিন্তু চলছিল ঠিক মতো, কিন্তু যখনই এসে 2007 সালে একটা স্বপ্ন সৃষ্টি হলো ওনাদের মাঝে যে মাহমুদুল আমিন চৌধুরী কোনদিন আওয়ামী লীগ করেন নাই, তিনি জুডিশিয়ারি থেকে আসছেন এবং কেউ তাকে বলতে পারবে না যে সে তিনি আওয়ামী লীগ ঘরানার, তাকে বাদ দিয়ে বিচারপতি কে এম হাসান খুব ভালো একজন বিচার। তত্ত্বাবধায়ক সরকার ঠিক ছিল মানে তত্ত্বাবধায়ক সরকারের আমরা 1900 আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে কবে? 1996 সালে, তাই তো? 96 সালের দেশের রাস্তায় ট্যাঙ্ক নামাইতে হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের সময়?
সেনাবাহিনীকে কেন নামাইতে হলো তত্ত্বাবধায়ক সরকার যদি ঠিক থাকে? তারপরে আপনার ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে যখন আসলেন তত্ত্বাবধায়ক সরকার, এসেই উনারা ১০ জন সচিবকে বিদায় করে দিতে হইল কেন? আমি সেই জায়গাটা একটু আসছি ৩০ যে মিনিটের মধ্যে ১০ জন সচিবকে বিদায় করে দিতে হয়েছে। তাহলে ২০০৬ সালে ইয়াজউদ্দিন সাহেব এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে নিজে আ আ রাষ্ট্রপতি এসে নিজে তত্ত্বাবধায়ক সরকার। তাহলে কোনটাই তো আসলে ওয়ার্ক করে নাই। একটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা নিয়ে এসেছেন, আপনাদের উপরে জনগণের আস্থা নাই। রাজনীতিবিদ একটা রাজনৈতিক দলের উপর আরেকটা রাজনৈতিক দলের আস্থা নাই। তো নিয়ে আসলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যাদেরকে আপনারা বসাচ্ছেন, তাদের উপরেও আপনাদের আস্থা নাই, জনগণেরও আস্থা নাই। তো এই কেওয়াসের মধ্যে না, জনগণকে আর এখানে কত এখানে বছর তানভীর, রাখবেন? আমি একটু ক্লিয়ার করি। আপনি চমৎকারভাবে বলছেন। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে কন্টিনিউশনটা, সেই কন্টিনিউশনটা ডিস্টার্ব কখন হলো? যখন আইন অনুযায়ী হচ্ছে ইমিডিয়েট পাস্ট, লটা হচ্ছে এরকম যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস উইল বি দি চিফ অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। যদি তিনি না রাজি হন, তাহলে তার পূর্বে যিনি রিটায়ার্ড করেছেন তিনি যদি না চান, তাহলে তার পূর্বে যিনি অ্যাপিলেট ডিভিশনে রিটায়ার্ড জাজ তিনি, তাহলে দেখা গেল যে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী যদি রাজি না হন, তাহলে হবেন বিচারপতি হামিদুল হক। তো ওই দুইজনই রিটায়ারমেন্টে বললেন যে ইয়াজউদ্দিন সাহেব যে নিজে তত্ত্বাবধায়ক হলেন, আমাদের কথা বলা হয় যে আমরা রাজি হইনি। আরে ভাই, আমাদের তো কেউ প্রস্তাবই দেয় নাই, আমাদের কোনো ডাকেই নাই। ওনারা দুইজন কিন্তু স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমাদের কেউ ডাকেই নাই। সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আমরা যখন হস্তক্ষেপ করে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক হয়ে গেলেন, কোর্টকেও ডিসিশন দিতে দিলেন না, তখন কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটারও কবর রচনা করা হলো ওই জায়গায়, এবং সে সময় বিএনপি কিন্তু এই কাজটি করলো। আচ্ছা। এখন আপনি দিয়ে দিলেন দায় বিএনপির উপরে। না, হ্যাঁ, আমি তো ফ্যাক্টসটা বললাম, ফ্যাক্টস, আমি বিএনপি না, ফ্যাক্টসটা বললাম। হ্যাঁ, ফ্যাক্টটা বলেন এবং আপনাদের দলের যে শীর্ষ নেতারা আসছেন, উনারা এখন বলছেন যে প্রফেসর ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন মানি না, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। তো এখন এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা বা প্রধানরা কোথা থেকে আমদানি করবেন, এটার কোনো ফর্মুলা আপনাদের কাছে আসলে নাই।